নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী গতকাল বিহারে একটি জনসভা করেন এবং বহু বড় জনসভা হয় সেটি। কিন্তু সেই জনসভা তার আগে তিনি অখিলেশ যাদবের সঙ্গে একটি র্যালি করেন। সেখানে তেজস্বী যাদব থেকে বিহারের সমস্ত বড় বড় যে দলের নেতারা সবাই উপস্থিত ছিলেন। সেই খবর আপনাদের গতকালই জানিয়েছি। কিন্তু যে খবরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই সভা যেখানে হাজার হাজার লক্ষ মানুষ ছিলেন, সেই সভা থেকে হঠাৎ করে রাহুল গান্ধীর মতন নেতা, যিনি এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় একজন, বিহারের মাটিতে বলা যেতে পারে জনপ্রিয়তম নেতা রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধী মাত্র 2 মিনিট 49 সেকেন্ডের একটা ভাষণ দিয়ে চটজলদি বেরিয়ে গেলেন। কিন্তু কেন? 1 লক্ষ প্রায় তার বেশি মানুষ যখন তার সামনে উপস্থিত, সেখানে একদম ভোট চোর গদ্দি চোর সেরকম স্লোগানিং হচ্ছে এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে একদম অংশগ্রহণ করেছেন। সেই রকম একটা সভা থেকে রাহুল গান্ধী কেন 2 মিনিট 49 সেকেন্ডের একটা ভাষণ দিয়ে বেরিয়ে গেলেন, সেটাই সবচেয়ে বড় এই মুহূর্তে কিন্তু একটা প্রশ্ন। এবং দিল্লিতে চলে এসেছেন রাহুল গান্ধী, গতকালই একদম তড়িঘড়ি দিল্লিতে চলে এসেছেন এই বিহারের বৈঠকটা ছেড়ে। কিন্তু কি এমন ইমার্জেন্সি হলো এবং কত বড় বৈঠক তার ছিল, কার সঙ্গে সেই বৈঠক ছিল, কি বিষয়ে সেই বৈঠক ছিল, কি খবর উঠে আসছে, অবশ্যই সেটা কিন্তু গতকাল থেকেই আমরা চেষ্টা করছি রিসার্চ করার যে কি এমন ঘটনা ছিল রাহুল গান্ধীর, যে একদম সরাসরি তাকে চটজলদি তার ভাষণটা শেষ করে তাকে প্রাইভেট প্লেনে করে তাকে উড়ে চলে আসতে হলো। এইটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় গতকাল বিহারের মাটিতে ঘটেছে। রাহুল গান্ধী তিনি সরাসরি চটজলদি বেরিয়ে চলে এলেন এবং অখিলেশ যাদব ছিলেন তখন স্টেজে, দীপঙ্কর ভট্টাচার্য ছিলেন এবং তার সঙ্গে তেজস্বী যাদব ছিলেন, প্রত্যেকেই ছিলেন এবং তাদের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি হঠাৎ করেই একদম চলে এলেন। সেই সমস্তটাই আপনাদের শোনাবো, দেখাবো রাহুল গান্ধী কি বললেন এবং অবশ্যই কেন চলে এলেন, তার কি ব্যাখ্যা উঠে আসছে। সমস্তটাই শোনার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন বিহারে যে ভোটার অধিকার যাত্রা সেটা শুরু করেছেন, সেটা একটা অভূতপূর্ব সাড়া তিনি পাচ্ছেন এবং সেই যে ভোটার অধিকার যাত্রা, সেটার মাধ্যমে কিন্তু অবশ্যই মানুষের মনের মধ্যে প্রভাব ফেলতে পেরেছেন। যে এই বিষয়টা অন্তত ঘটছে সারা দেশে, যে মানুষ আইএনডিআই জোটের বিভিন্ন যে পার্টিগুলো তাদেরকে ভোট দিচ্ছে, কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে মিলে গিয়েছে বলে বিজেপি সেটা কিন্তু খেলাটা সম্পূর্ণ ঘুরিয়ে দিচ্ছে। মানুষ তাদেরকে চাইছে না, মানুষ বিজেপিকে চাইছে না। এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে রাহুল গান্ধী প্রতিষ্ঠা করেছেন ইতিমধ্যেই বিহারের অন্তত মানুষের মধ্যে। এটা কিন্তু বেশ খানিকটা বোঝা যাচ্ছে। প্রত্যেক দিন যেভাবে সাধারণ মানুষ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে আসছেন, তাদের সমস্যার কথা বলছেন এবং ভোট চোর গদ্দি চোর এই স্লোগানটা বিহার থেকে ছড়াতে ছড়াতে সারা দেশে ছড়িয়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই রাহুল গান্ধী, অখিলেশ যাদব যেখানে একদম উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আইএনডিআই জোটের দ্বিতীয় বৃহত্তম দল, তিনি বক্তব্য রাখবেন, সেই সময় রাহুল গান্ধী হঠাৎ করে 2 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করে কেন চলে এলেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ এই মুহূর্তে আমরা বিভিন্ন সময় রাহুল গান্ধীকে বক্তব্য রাখতে শুনি, কখনো 30 মিনিট, কখনো 40 মিনিট, কখনো 1 ঘন্টাও বক্তব্য রাখেন। এবং গতকাল যে অডিয়েন্সটা ছিল, সেই অডিয়েন্সটা তো হঠাৎ করে উঠে আসা অডিয়েন্স নয়, শনিবারে একদম দিনটা ছিল গতকাল এবং শনিবার কিন্তু সাধারণ মানুষ বিহারে একদম ছাপিয়ে পড়েছিল। অখিলেশ যাদব, তেজস্বী যাদবের গাড়িটা যেখান দিয়ে গেছে সেখানেই মানুষ উপচে পড়েছে এবং যেখানে জনসভাটা শেষমেশ ছিল সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। সাধারণ মানুষ এমনিতেই ভোট চোর গদ্দি চোর বলে চিৎকার করছিলেন, স্লোগানিং করছিলেন এবং এইরকম অডিয়েন্স পেলে যে কোনো নেতা তাদের তো বলতে ইচ্ছা করেই এবং তারা তাদের, আমরা বিভিন্ন সময় দেখি যে তাদের যে ভাষণ সেটাকে আরো দীর্ঘায়িত করার চেষ্টা করেন। কিন্তু রাহুল গান্ধী বলে চলে এলেন, কিন্তু হঠাৎ করে চলে এলেন কেন? এই মুহূর্তে কিন্তু তার যা উত্তর বেরোচ্ছে, সামনেই রয়েছে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন এবং উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একদম আমরা আগেই আপনাদেরকে খবর জানিয়েছি যে সুদর্শন রেড্ডি যে কাজটা করছেন, বিজেপির বিভিন্ন সাংসদদের ফোন করছেন, ইতিমধ্যে 80 জন থেকে 100 জনের মতন সাংসদকে কিন্তু তিনি পার্সোনালি যোগাযোগ করেছেন এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে কিন্তু একটা রেসপন্স আসছে এবং সেই রেসপন্সটা হয়তো সম্পূর্ণভাবে সুদর্শন রেড্ডিকে জিতিয়ে দেবে তেমন কথা নাও বলা যায়। কিন্তু সুদর্শন রেড্ডি এবং সিপি রাধাকৃষ্ণন তাদের মধ্যে যে ভোটের যে ব্যবধান, সেটা যে বেশ খানিকটা কম হতে পারে, সেই রকম কিন্তু একটা চান্স এই মুহূর্তে থাকছে। অর্থাৎ আগেই আপনাদের হিসেবটা আরো একবার মনে করিয়ে দিয়ে 788 জন সাংসদ ভোট দেওয়ার কথা। এবার সবাই যদি উপস্থিত থাকেন তাহলে সবাই ভোট দেবেন, না হলে বেশ কিছু অনুপস্থিত থাকবেন। কিন্তু তার মধ্যে 425 জন ধরে নেওয়া যায় এনডিএ সরকার তাদের দিকে কিংবা তাদেরকে সমর্থন করবেন এখনো পর্যন্ত তেমন জানা গিয়েছে। অন্যদিকে 363 জন আইএনডিআই জোটের দিকে রয়েছেন এবং সেই ক্ষেত্রে ম্যাজিক ফিগার কিন্তু 394। সুতরাং এনডিএ এর দিকেও একদম
সুদর্শন রেড্ডিকে কিন্তু চোখ বাড়াতে হচ্ছে এবং বহু মানুষকে তিনি ফোন করছেন পার্সোনাল জায়গা থেকে, তিনি একজন ক্যান্ডিডেট হিসেবে, এবং তার সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু গিয়ে দেখা সাক্ষাৎ করছেন। সুতরাং এটা কিন্তু অবশ্যই একটা গুরুতর প্রেক্ষাপট। এবং যে খবরটা উঠে আসছে, রেমন্ত রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা, তিনি কিন্তু আবারও যোগাযোগ করছেন এই মুহূর্তে একদম চন্দ্রবাবু নাইডুর সঙ্গে, যাতে এই INDIA জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি, যিনি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন শুধু হাইকোর্টের যাচ্ছিলেন তেমনই নয়, এই সুদর্শন রেড্ডি কিন্তু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্কে দীর্ঘদিন ছিলেন, তিনি যখন লয়ার ছিলেন। সুতরাং সেই সূত্রে এই মুহূর্তে রেমন্ত রেড্ডি কিন্তু আবারও যোগাযোগ করেছিলেন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খবর, যার জন্য রাহুল গান্ধীকে গতকাল এই বিহারের সভা ছেড়ে চলে যেতে হলো 2 মিনিটের মাত্র ভাষণটা দিয়ে, সেটা কিন্তু এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর তরফ থেকেও কোনো না কোনো পজিটিভ সিগন্যাল কিন্তু এসেছে। এমনই কিন্তু একটা খবর সূত্র মারফত বেরিয়ে আসছে এবং এই মুহূর্তে ক্রস ভোটিং এর একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বিহারের যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, বিজেপিকে হারানো সেটাও বিহারের প্রেক্ষাপট, কিন্তু একদম উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচনটা একদম 9 সেপ্টেম্বর হবে, সেটার ক্ষেত্রে বিজেপিকে যদি একদম দেখা যায় যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হলো, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইটাও যদি তার ভিত্তিতে ধরুন 2টো ভোটের ভিত্তিতে CPR রাধাকৃষ্ণন জিতলো, কিংবা 3টে ভোটের ভিত্তিতে জিতলেন, কিংবা বলা যেতে পারে 10টা ভোটের ভিত্তিতেই জিতলেন, কিন্তু সেটাও যদি হয় অবশ্যই কিন্তু সেটা একটা লজ্জার প্রেক্ষাপট তৈরি হবে। এবং সেই নিরিখেই কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী একদম পড়িকি মরি করে বিহারের যে সভাস্থল সেটা ছেড়ে চলে গেলেন। এবং যে খবরটা এসেছে, যে নির্দেশটা এসেছে, এই মুহূর্তে কি করণীয়, পরবর্তীতে কি করণীয়, চন্দ্রবাবু নাইডু তার কতজন সাংসদ এই মুহূর্তে ক্রস ভোটিং এর একটা প্রেক্ষাপট তৈরি করতে পারে, সেইগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা এবং সেইগুলো নিয়ে কিন্তু অবশ্যই পর্যালোচনা করতে হবে। যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে ক্রস ভোটিং এর মাধ্যমে সুদর্শন রেড্ডি জিতে যেতে পারেন। এবং আপনাদের আগেই বলেছি যে ভৈরব সিং শেখাওয়াত, তিনি কিন্তু বিজেপির একজন মানুষ ছিলেন এবং তিনি NDA জোট প্রার্থী হয়েও তিনি কিন্তু ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছিলেন যখন ভারতে কংগ্রেস সরকার চলছে, এবং সেটাও কিন্তু হয়েছিল ক্রস ভোটিং এর মাধ্যমে। সুতরাং যা কিছু হতে পারে এই মুহূর্তে। এবং রাহুল গান্ধীর এই যে তড়িঘড়ি দিল্লি চলে আসা, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আরো জল্পনা উস্কে দিয়েছে যে বিহারে যখন একদম গরম মাটি, সাধারণ মানুষ রাহুল গান্ধীকে শুনতে চাইছেন, তখন কেন 2 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করে হঠাৎ দিল্লিতে চলে এলেন রাহুল গান্ধী। শুনুন আপনারা রাহুল গান্ধীর 2 মিনিটের বক্তব্য, সেখানেও তিনি একদম ফাটিয়ে বক্তব্য রেখেছেন। তিনি একদম মানুষকে, সাধারণ মানুষকে উদ্দেশ্য করে যা যা বলার, যা যা তার পয়েন্ট তুলে ধরার তিনি তুলে ধরেছেন। সংক্ষিপ্ত বক্তব্য, ক্রিস্প বক্তব্য। কিন্তু এই মুহূর্তে বিজেপির জন্য কিন্তু অবশ্যই এই যে বক্তব্যগুলো, অখিলেশ যাদবের বক্তব্য, রাহুল গান্ধীর বক্তব্য, এগুলো বেশ খানিকটা চাপ হচ্ছে। এবং INDIA জোটের ইউনিটি, সেটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে, সেটা মাঠে ময়দানে হোক কিংবা সংসদের অভ্যন্তরে হোক। আপনারা দেখুন রাহুল গান্ধী কি বলছেন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। कैसे आप लोग, मूड कैसा है? सबसे पहले मैं, जरा शांत हो जाएं, मैं आप जैसे करोड़ों बिहार के युवाओं को दिल से धन्यवाद करना चाहता हूं कि आपने अपनी आवाज इस संविधान को बचाने में लगाई, और आपने अपनी शक्ति इस संविधान को, अंबेडकर जी के संविधान को, गांधी जी के संविधान को बचाने में, इसकी रक्षा करने में आपने अपनी आवाज रखी। भाइयों और बहनों, बिहार से क्रांति शुरू होती है और आपने दिखाया कि बिहार से ही क्रांति, वोट अधिकार यात्रा शुरू हुई और पूरे देश में फैलने जा रही है। अब आप पूरी दुनिया को ये नारा सुनाइए, वोट छोड़, वोट छोड़, वोट छोड़, वोट छोड़। ये चोरी सिर्फ आपके वोट की नहीं है, ये चोरी आपके अधिकार की है, आपके भविष्य की है। आपको पहले रास्ते दिए जाते थे, पब्लिक सेक्टर था, अग्निवीर था, ये सारे के सारे रास्ते आपके हाथ से छीन लिए गए हैं। नरेंद्र मोदी, बीजेपी, RSS, अदानी अंबानी की सरकार चलाती है, और इसीलिए वो चाहते हैं कि गरीबों की आवाज इस देश में ना सुनी जाए, दबाई जाए। और हमने साफ कह दिया है
कि पूरे देश में गरीब युवाओं की आवाज गूंजेगी, सुनाई देगी और हम बिहार में एक वोट चोरी नहीं होने देंगे। भाई और बहनों, इन्होंने महाराष्ट्र में चुनाव चोरी किया, हरियाणा में किया, लोकसभा में किया, मगर हम बिहार का चुनाव इनको चोरी नहीं करने देंगे। बात मंजूर है? पक्का? वोट चोरी होगी बिहार में? होगी? बिल्कुल नहीं होगी। आप सबका दिल से धन्यवाद करता हूं। नमस्कार, जय हिंद, जय बिहार।